আসসালামু আলাইকুম, আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। সো তোমরা এখন অনেকে আসে কমেন্ট করবা যে ভাইয়া আপনার সাথে তো আনাস ভাইয়ার চেহারার অনেক মিল আছে। কথা হচ্ছে আমি তোমার আনাস ভাইয়ার আপন ছোট ভাই। আর আমি দিনাজপুর জিলা স্কুল এবং দিনাজপুর সরকারি কলেজ এই দুই জায়গায় পড়ছি। তোমাদের আনাস ভাইয়াও দিনাজপুর জিলা স্কুল এবং দিনাজপুর সরকারি কলেজে পড়ছে। সো আনাস ভাইয়া তোমাদের হলো দিনাজপুর জিলা স্কুল এবং দিনাজপুর সরকারি কলেজ দুই জায়গারই ফার্স্ট বয় ছিল। কিন্তু আমি আসলে দিনাজপুর জিলা স্কুল এবং দিনাজপুর সরকারি কলেজ এই দুই জায়গার কখনো ফার্স্ট বয় হইনি, বাট আমি টপার ছিলাম। অর্থাৎ দিনাজপুর জিলা স্কুলে থাকাকালীন আমার সবসময় রোল ছিল 4 এবং 5। এবং দিনাজপুর সরকারি কলেজে আমাদের টোটাল 3টা এক্সাম হয়েছিল, হাফ ইয়ারলি, ইয়ারলি এক্সাম আর টেস্ট এক্সাম। অ্যান্ড এই 3টাতে আমি প্লেসে ছিলাম, অর্থাৎ টপ 10-এ ছিলাম। একটাতে ছিলাম 4th অ্যান্ড বাকি 2টাতে ছিলাম আমি 9th। কিন্তু আমি সব জায়গায় ভাইয়ার থেকে পিছিয়ে থাকলে একটা জায়গাতে আমি ভাইয়াকে কাটাতে পারছি, সেটা হলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে। মেডিকেল অ্যাডমিশনে তোমাদের আনাস ভাইয়া চান্স পেয়েছিল সরকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আর আমি তো বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি, আমি চান্স পেয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে। আর আমার ন্যাশনাল মেরিট পজিশন ছিল 140th। সো আমরা আজকে কিছু কথা বলবো, সেটা হলো আমাদের এইচএসসি 27 ব্যাচকে নিয়ে, যে আমরা একাডেমিক পড়ার পাশাপাশি কীভাবে এখন থেকে মেডিকেলের প্রিপারেশনটা একটু আগায় রাখবো। এখানে তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না। তুমি যদি চান্স পাইতে চাও তাহলে ম্যান্ডেটরি। আমি এবং আমার ভাইয়া আনাস ফেরদৌস এই দুজনের কথাই যদি আমরা বলি, সো আমরা করছিলাম কি, যখন আমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়েছে, ইয়ারলি এক্সামটা শেষ হয়েছে, তারপরে যখন আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ যখন মেডিকেল অ্যাডমিশন দিচ্ছিল, তাদের সাথে আমরা মেডিকেল কোচিং করছিলাম। অর্থাৎ আমাদের আনাস ভাইয়া ছিল এইচএসসি 18 ব্যাচ, উনি এইচএসসি 17 ব্যাচের সাথে একবার মেডিকেল কোচিং করছে। তারপর ওনার টাইমে তো করছেই, বাট আগেভাগেই ফার্স্ট ইয়ারে থাকতে একবার মেডিকেল কোচিং করছে। আমিও এইচএসসি 23 ব্যাচের, আমিও আমার সিনিয়র ব্যাচ এইচএসসি 22 ব্যাচের সাথে একবার মেডিকেল কোচিং করছিলাম ফার্স্ট ইয়ারে থাকতেই। সো ফার্স্ট ইয়ারে থাকতে আমরা কিন্তু একবার ফুল মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম আমাদের সিনিয়র ব্যাচের সাথে, এবং তাদের সাথে কম্পিট করতাম। তোমাদেরকে এটা করতে বলতেছি না, কারণ হয়তো তোমাদের সিলেবাস শেষ হয়নি। যদি হয়ে থাকে তাহলে তোমরা এটা করতে পারো, বাট যদি না হয়, আপাতত তোমাদের একাডেমিক পড়ার পাশাপাশি কীভাবে আমরা মেডিকেলের পড়াটা আগায় রাখবো, যাতে আমার একাডেমিকও হেল্পফুল হয়, অ্যাডমিশনটাও আমার কভার হয়, এটা নিয়ে হলো আজকে আলোচনা। সো চলো আমরা শুরু করি। সো মেডিকেলে চান্স পাওয়ার জন্য অনেক বড় একটা শর্ত হলো যে ভাইয়া আমাদেরকে হায়ার ম্যাথস ভালোভাবে করতে হবে। এখন তুমি আমাকে বলতে পারো বা হাসাহাসি করতে পারো যে ভাইয়া আমার তো মেডিকেল ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথ আসবেই না, তাহলে আমি হায়ার ম্যাথ কেন করবো ভালোভাবে? আমরা হায়ার ম্যাথ ভালোভাবে করবো শুধুমাত্র একটা রিজনে, সেটা হলো কনফিডেন্স। ফর কনফিডেন্স আমরা হলো হায়ার ম্যাথ ভালোভাবে করবো। এখন এটা কেন? কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা বাদ দিয়ে বাংলাদেশের সবগুলা ভর্তি পরীক্ষাতেই আমার হায়ার ম্যাথ লাগবেই। হায়ার ম্যাথ না লাগলেও আমার ম্যাথস যেটা আছে, ফিজিক্স অথবা কেমিস্ট্রির ম্যাথ, এগুলো লাগে। মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথ তেমন আসেই না, বলতে গেলে সর্বোচ্চ 5টা আসে যদি টিপিক্যাল কোয়েশ্চেন হয়। সো এই জন্য আমাদেরকে হায়ার ম্যাথ যেমন ভালোভাবে করতে হবে, পাশাপাশি অন্যান্য যে ম্যাথগুলো আছে এগুলো আমাদেরকে ভালোভাবে করতে হবে। অ্যান্ড তুমি একটা জিনিস নোটিস করবা, যারা উপরের দিকের মেডিকেল কলেজে চান্স পায় তারা কিন্তু সবাই ম্যাথে খুব পারদর্শী হয়। আমার কথাই বলি, আমি ন্যাশনাল মেরিটে 140 ছিলাম, ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি। আমার এইচএসসিতে বায়োলজির থেকে হায়ার ম্যাথেই মার্ক বেশি ছিল। কেমন একটা আইরনি হয়ে গেল না? সো কথা হচ্ছে যে আমাদেরকে হায়ার ম্যাথ ভালোভাবে করতে হবে। কেন? ফর কনফিডেন্স। তুমি যদি এইটা ভাবে থাকো যে আমি যেহেতু মেডিকেলে পড়বো, মেডিকেলের প্রিপারেশন নিবো, আমি হায়ার ম্যাথ করবো না, আলটিমেটলি তোমাদের চান্সটা মিস যাবে, কারণ তখন তোমার কাছে আর কোনো সেকেন্ড অপশন থাকবে না। আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার হলে ঢুকতেছিলাম, তখন আমার মাথার মধ্যে ঘুরতেছিল যে আমি যদি মেডিকেল কলেজে চান্স নাও পাই, কোনো সমস্যা নেই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, কারণ আমি হায়ার ম্যাথ খুব ভালোভাবে করছি, পাশাপাশি আমার একাডেমিক্স খুব ভালো ছিল। ঠিক আছে? সো এই কনফিডেন্সটা যদি থাকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা ঢুকার টাইমে, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বাড়ে যাবে। সো এই জন্য সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, হায়ার ম্যাথকে তোমরা অন্যান্য সাবজেক্টের সমান গুরুত্ব দিবা ফর কনফিডেন্স, ফর সেকেন্ড অপশন। ঠিক আছে? 2 নাম্বার টপিকে আমরা আসি, যে এখন থেকে আমরা যখনই যে কোনো একটা চ্যাপ্টার পড়বো, সেটা যেই সাবজেক্টেরই হোক, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো বা বায়োলজি বলো, আমরা একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার শেষ করলাম একাডেমিকভাবে, সাথে সাথে আমার এরপর কাজ হচ্ছে ওই চ্যাপ্টারের অনুশীলনীটা ভালোভাবে বুঝে বুঝে মুখস্থ করা। কি বললাম? বুঝে বুঝে মুখস্থ করা। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি কেন বুঝে বুঝে মুখস্থ করবো? কারণ আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে 100টা এমসিকিউ দেখাইতে হবে, সময় কত? 60 মিনিট। গড়ে প্রায় তুমি প্রতিটা এমসিকিউ এর জন্য 35 সেকেন্ড করে সময় পাও। সো এই 35 সেকেন্ডে যদি তুমি একটা এমসিকিউ দাগাইতে চাও, তোমাকে এটা যেমন বুঝতে হবে, পাশাপাশি সাথে সাথে দাগানোর জন্য মুখস্থ রাখতে হবে। সো অনুশীলনে আমরা বুঝে বুঝে মুখস্থ করবো। আবার একটা কথা হচ্ছে যে তুমি যদি খালি খালি অনুশীলনী মুখস্থ রাখতে চাও, তুমি এটা ইহো জীবনে পারবা না। অর্থাৎ তুমি যদি আটা গাছে তোতা পাখির মতন অনুশীলনী মুখস্থ রাখতে চাও, তোমার একদিন খেয়াল থাকবে, 2 দিন খেয়াল থাকবে, 3 নম্বর দিনে যায় তুমি সব ভুলে যাবা। এই জন্য অবশ্যই মেইন বই পড়তে হবে। তারপর আমি যখন অনুশীলনী পড়বো, আমি বুঝে বুঝে এগুলো মুখস্থ করবো।
এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমরা কেন অনুশীলনী পড়বো, যেহেতু তোমরা ছোট বাচ্চা, এইচএসসি 27 ব্যাচ, আমরা কিছু পরিসংখ্যান দেখি। পরিসংখ্যানগুলো কি, লাস্ট 2 বছর অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ এবং এইচএসসি 25 ব্যাচ, এরা দুইজন অর্থাৎ এই 2 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির প্রায় 95% কোয়েশ্চেন আমার ডিরেক্ট বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে ছিল। তার আগের 3 বছরে যদি আমি একটু স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে আমরা দেখব যে আমার এইচএসসি 23 ব্যাচ, এইচএসসি 22 ব্যাচ এবং এইচএসসি 21 ব্যাচ, এদের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির যতগুলো প্রশ্ন ছিল তার প্রায় 60 to 70% কোয়েশ্চেন ছিল হলো আমার ডিরেক্ট বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে আমি যদি মেডিকেল কলেজে চান্স পাইতে চাই তাহলে অবশ্যই আমাকে অনুশীলনীর উপর একটা ভালো আয়ত্ত থাকতে হবে। সো এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া যেহেতু অনুশীলনী থেকে প্রশ্ন আসে তার মানে আমার চান্স শিওর, চান্সকে ঠেকায়। কথা হচ্ছে যখন তুমি তোমার আশেপাশে থাকা চান্স পাওয়া ভাইয়া আপুদের জিজ্ঞাসা করবা যে ভাইয়া বা আপু আপনারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনী কয়টা প্রশ্ন ভুল করছিলেন, ম্যাক্সিমাম অ্যান্সার দিবে যে আমি 2টা 3টা অথবা এর থেকে বেশি অনুশীলনী প্রশ্ন ভুল করছি। চান্স পাওয়া মানুষ জন্য হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনী প্রশ্ন ভুল করে আসে, চান্স না পাওয়া মানুষের তো হিসাবই বাদ দিলাম। যেমন আমার একটা ফ্রেন্ড আছে, ও বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজে পড়তেছে। ও নিজে আমাদের বেলা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় 6টা অনুশীলনী প্রশ্ন ভুল করে আসছিল। বাট এই 6টা অনুশীলনী প্রশ্ন যদি সে ভুল না করতো তাহলে সে এখন হয়তো খুব ভালো একটা বিভাগীয় মেডিকেল কলেজে পড়তো। ঠিক আছে, সো অনুশীলনীর প্রশ্ন পারা যে খুব সহজ বা অনুশীলনীর প্রশ্ন যে খুব সহজ আসলে এটা না। এখানে কি আছে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন আছে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন আছে, তাছাড়া আমাদের বিভিন্ন সম্মানের যে রাইটার আছে তারা তাদের নিজেদের মন মতন কিছু এমসিকিউ দিয়ে দিছে। এই এমসিকিউগুলো না কঠিন না, বোর্ডের প্রশ্ন কি কঠিন না কেন বলছি, সহজ না খুব একটা। বোর্ডের প্রশ্ন কি খুব সহজ, বিভিন্ন ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন কি খুব সহজ না। এই জন্য এখন থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়া শেষে আমাকে ওই রাইটারের অনুশীলনীটা ভালোভাবে পড়তে হবে। কেন পড়তে হবে, কারণ তুমি সব অনুশীলনীর প্রশ্ন পারবা না মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি চান্সও পাও। আর আমার ক্ষেত্রে বলি, আমি কিন্তু ডিএমসিতে পড়তেছি, তার অন্যতম একটা বড় কারণ হলো আমি কিন্তু অনুশীলনে একটা প্রশ্ন ভুল করিনি। এটা কেন করি নাই, কারণ আমি ফার্স্ট ইয়ার থেকেই যখন একটা চ্যাপ্টার পড়া শেষ একাডেমিকের জন্য সাথে সাথে অনুশীলনী বুঝে বুঝে মুখস্থ করে ফেলতাম। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি অনুশীলনী তো অনেকগুলো রাইটারই আছে, কোন কোন রাইটারে পড়বো, আমি তোমাকে বলে দিচ্ছি। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি শুধুমাত্র হাজারি স্যার এবং কবির স্যারের অনুশীলনী পড়বা। ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার এবং তপন স্যারের অনুশীলনী পড়বা। বায়োলজির ক্ষেত্রে মাজেদা ম্যাডাম এবং অক্ষরপত্র প্রকাশনের যে বইগুলো আছে, বায়োলজি ফার্স্ট পেপার এবং বায়োলজি সেকেন্ড পেপার, অক্ষরপত্র প্রকাশনী, এদের অনুশীলনীগুলো পড়বা। তুমি যদি এই 6টা রাইটারের অনুশীলনী পড়ো তোমার আর কোনো অনুশীলনী লাগবে না। ঘুরে ফিরে যখনই মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনী থেকে প্রশ্ন আসে তখন এই 6টা রাইটারের অনুশীলনী থেকে প্রশ্ন আসে, এর বাইরে থেকে অনুশীলনী প্রশ্ন কিন্তু আসে না। সো অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করার জন্য এখন থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়া শেষে তুমি অনুশীলনী পড়বা। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমার কাছে তো হয় হাজারি স্যার আছে, না হয় কবির স্যার আছে, হয় ইসাক স্যার আছে, না হয় তপন স্যার আছে, অথবা আমার কাছে তো মাজেদা ম্যাডাম এবং অক্ষরপত্র প্রকাশনীর বইয়ে নেই, আমার কাছে আজমল স্যার এবং হাসান স্যার আছে, যে কোনো একটা বই আছে সবার কাছে, তাই না? সো তোমার কাজ হচ্ছে ওই রাইটার অনুশীলনীটা ভালোভাবে ওখান থেকে ভালোভাবে মুখস্থ করে ফেলা। এখন তুমি যদি একটু অ্যাডভান্স থাকতে চাও অন্যদের থেকে, যেহেতু আমার অনুশীলনী থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসতেছে, 95% কোয়েশ্চেন আমার ডিরেক্ট অনুশীলনী থেকেই তুলে দিচ্ছে, তাহলে এখন থেকে একটু অ্যাডভান্স থাকা বেটার না? সো এই জন্য আমাদের যে কিউএনএ পাবলিকেশনের মেডিকেল অ্যানালাইসিস মেগা বুক যেগুলো আছে, এখানে কিন্তু আমাদের এই যে আমি 6টা রাইটারের কথা বললাম না, এই 6টা রাইটারের অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে, পাশাপাশি অন্যান্য যে এক্সট্রা রাইটার যেমন গুহ স্যার, লিঙ্কন স্যার, এদের অনুশীলনীর প্রশ্নগুলোও কিন্তু আমার দেওয়া আছে, এমসিকিউগুলো। সো তোমার কাছে যদি মনে হয় যে না আমি আপাতত একটা বইয়ের অনুশীলনী পড়বো, তাহলে তুমি তোমার বই থেকে পড়তে পারো, অথবা যদি মনে হয় যেহেতু না এত ইম্পর্টেন্ট অনুশীলনী আমার, চাইলে এই বইগুলো কিনে এখান থেকে অনুশীলনীগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এটা গেলো আমার হলো অনুশীলনী ইম্পর্টেন্স। আচ্ছা, আর এখন থেকে যদি অনুশীলনী পড়ো এটা আলটিমেটলি তোমার একাডেমিকেও হেল্প করবে। কারণ কি, কারণ এখানে ওই বোর্ডের প্রশ্ন, বিভিন্ন ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন তোমার তো প্র্যাকটিস হচ্ছে, অ্যান্ড এগুলাই আলটিমেটলি কিন্তু তোমার একাডেমিকেও হেল্প করবে। সো আমাদেরকে অবশ্যই যে কোনো একটা চ্যাপ্টার পড়া শেষে ওই চ্যাপ্টারের অনুশীলনীগুলো ভালোভাবে পড়বো। ঠিক আছে, এখন আমরা একটু সাবজেক্ট ওয়াইজ আগাবো। মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি এবং কেমিস্ট্রি কোয়েশ্চেন প্যাটার্ন প্রায় সেম। কোয়েশ্চেন প্যাটার্ন কেন সেম ভাইয়া? কারণ এই বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ বেশি আসে। তুমি বায়োলজির কোয়েশ্চেন ব্যাংক দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষায়, তুমি যে কোনো সালের প্রশ্ন দেখে আমাকে শুধুমাত্র 5টা কোয়েশ্চেন দেখাবা যে ভাইয়া এই 5টা প্রশ্ন আমি আসলে বেসিক না থাকলে বা বুঝে না পড়লে বা এটা যদি আমি না বুঝতাম তাহলে আমি এটা অ্যান্সার করতে পারতাম না।
দি অ্যান্সার ইজ তুমি আমাকে 5টা প্রশ্ন দেখাইতে পারবে না, সর্বোচ্চ 3টা সর্বোচ্চ 2টা, যেগুলো তুমি না বুঝলে অ্যান্সার করতে পারত না। মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি কোয়েশ্চেন টোটালি একটা ইনফরমেটিভ এমসিকিউ টাইপ এক্সাম। অর্থাৎ এখানে তোমার যার মুখস্থবিদ্যা ভালো সে হলো বায়োলজির এমসিকিউ দেখাই দিয়ে আসতে পারবে, যার মুখস্থবিদ্যা ভালো না সে আসলে খুব একটা ভালো করতে পারবে না। এখন আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে আসি। কেমিস্ট্রির ক্ষেত্রেও মেডিকেল ভর্তি পরীক্ষার যদি তুমি কোয়েশ্চেন দেখো তাহলে দেখবা যে এখানে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন আসে। আর আমার বায়োলজিতে ম্যাক্সিমাম প্রায় 99% কোয়েশ্চেনই ইনফরমেটিভ, আর কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ। এখন ইনফরমেটিভ এমসিকিউ মানে সোজা বাংলা বিদ্যায়, যেগুলো হলো আসলে আমার কি বলে মুখস্থ বিদ্যা দিয়ে পারতে হবে। যেমন কপার ধাতু শনাক্তকরণে আমি কোন তরলটা ব্যবহার করতে পারি, বা নিচের কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, এই যে এরকম আমার ইনফরমেটিভ এমসিকিউ। অথবা আমার যদি চোখের মধ্যে অ্যাসিড পড়ে তাহলে আমি কোন দ্রবণ ব্যবহার করব, এই যে আমার ইনফরমেটিভ এমসিকিউ যেগুলো আছে এগুলো যেমন কেমিস্ট্রিতে আসে, পাশাপাশি এক টাইপের এমসিকিউ আসে, সেটা হলো আমার থিওরিটিক্যাল এমসিকিউ কেমিস্ট্রিতে, নট বায়োলজি। কি বললাম? থিওরিটিক্যাল এমসিকিউ। এখন থিওরিটিক্যাল এমসিকিউ আমার বলতে কি বোঝায়? থিওরিটিক্যাল এমসিকিউ বলতে সেই সকল এমসিকিউ বোঝায় যেগুলো পারার জন্য তোমাকে একটু বুঝতে হবে। কতটুকু বুঝতে হবে? সেটা হলো আমার হাজারি স্যারের বইয়ে আমার যতটুকু ইনফো দেওয়া আছে ওই সকল ইনফো যদি মুখস্থ করো, পাশাপাশি যেগুলো আসলে বুঝতে হবে সেগুলো যদি বুঝো, তাহলে মোর দেন এনাফ, আর তোমার কোনো কিছু লাগবে না, তোমাকে এক্সট্রা আর কোনো কিছু পড়তে হবে না মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এবং হাজারি স্যারের বই হলো একটা অ্যাডমিশন টেস্টের জন্য প্লাস একাডেমিকের জন্য একটা বাইবেল বই। অর্থাৎ কেমিস্ট্রি যদি তুমি পারতে চাও, তুমি বইটা স্টুডেন্টদের জিজ্ঞাসা করবা যারা বইটা পড়ে তারা কোন স্যারের বই পড়ছে, হাজারি স্যারের বই পড়ছে। যারা ডিএমসিতে পড়তেছে তাদেরকে জিজ্ঞাসা করো ভাইয়া আপনি কোন স্যারের বই পড়ছেন কেমিস্ট্রি, হাজারি স্যারের। যারা ভার্সিটি ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটিতে পড়তেছে তাদেরকে জিজ্ঞাসা করবা যে ভাইয়া আপনি কোন বই পড়ছেন, ওরা বলবে হাজারি স্যার। সো হাজারি স্যারের বই আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, ওখানে যেগুলো ইনফো দেওয়া আছে ওগুলো যেমন মুখস্থ করতে হবে, আবার এগুলো তো অনুশীলনী লাগে, পাশাপাশি যতটুকু আমার বুঝাই দেওয়া আছে সে সকল জিনিস আসলে আমাকে বুঝতে হবে। ঠিক আছে? এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য এখন খুব একটা ইম্পর্টেন্ট কথা বলি, অ্যান্ড এটা তোমার মাথা খুব ভালোভাবে সেট করে নিবা। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য সব কিছু পড়া লাগবে না, ইভেন সব কিছু তুমি পারবাও না। মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কি কি পড়া লাগে না এইটা জানা সব থেকে গুরুত্বপূর্ণ। এইটা আবার কেমন ধরনের কথা ভাইয়া? কথা হচ্ছে যে আমার এই যে মেইন বইগুলো আছে এই মেইন বইয়ের ক্ষেত্রে সবসময় আমার 70-30 রুল কাজ করে। 70-30 রুল বলতে কি বোঝায়? 70-30 রুল বলতে বোঝায় যে তোমার এই যে মেইন বই যেগুলো আছে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, অথবা বায়োলজি বলো, এই সবগুলোর ক্ষেত্রে তোমার 70% ইনফো হলো তোমাকে মুখস্থ রাখতে হবে। 30% ইনফো যদি তুমি নাও দেখো কোনো সমস্যা নাই, না একাডেমিকে প্রশ্ন আসবে না অ্যাডমিশনে প্রশ্ন আসবে। এই 70% ইনফো যেখান থেকে আমার প্রশ্ন আসে এর মধ্যে আবার আছে আমার 45% ইনফো যেগুলো থেকে আমার বিগত বছরে প্রশ্ন আসছে, এগুলো হলো সব থেকে ইম্পর্টেন্ট। সো মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই জানতে হবে কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে। এখন এটা কেন ভাইয়া? কথা হচ্ছে যখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি কি কি নিয়ে বসবা মাথায় নিয়ে? তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টা সাবজেক্টের টোটাল 55টা চ্যাপ্টার, প্লাস আমার কি পড়তে হবে ইংলিশ এবং জিকে। এই ইংলিশ এবং জিকের হিউজ সিলেবাস, 55 চ্যাপ্টার প্লাস ইংলিশ এবং জিকের হিউজ সিলেবাস তোমাকে মাথায় নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে হবে। সময় কত? 1 ঘন্টায়। এমসিকিউ দেওয়া কয়টা হবে? 100টা। অ্যান্ড এটাও কিন্তু সবথেকে কম্পিটিটিভ এক্সাম। এখানে চান্স পাওয়ার রেশিও কত? মেডিকেল ভর্তি পরীক্ষায় বসে 1,20,000 মানুষজন, চান্স পায় 5,100 জন। এখানে চান্স পাওয়ার পসিবিলিটি হলো আমার 0.05%, অর্থাৎ প্রতি 20 জনে একজন চান্স পায়। চান্স না পাওয়ার পসিবিলিটি কত? 99.95%। সো চান্স যদি তুমি পাইতেই চাও তোমাকে কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে এটা খুব ভালোভাবে জানতে হবে। সো এটার সলিউশন আমি নিজে আনছি। একটা হলো বায়োলজি এরিয়া মার্কিং কোর্স এবং একটা হলো কেমিস্ট্রি এরিয়া মার্কিং কোর্স। বায়োলজি এরিয়া মার্কিং কোর্সে আমি সবগুলা চ্যাপ্টার, বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সবগুলা চ্যাপ্টার তোমাদের বইয়ে হাতে ধরে ধরে দাগায় দাগায় পড়ায় বুঝাইও দিছি কি কি পড়া লাগবে, কি কি বাদ দিতে হবে, কোন জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, কোন জায়গা থেকে ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন আসছে, কোন জায়গাগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, এই সবগুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি। পাশাপাশি বলতেছি যে এগুলো না দেখলেও চলবে। তুমি যদি একটা ডেমো ক্লাস করো তাহলে তুমি বুঝবা যে তুমি আসলে কেমন করে পড়তেছিলা। তোমরা ম্যাক্সিমাম মানুষজনই আসলে একটু ভুল টাইপের পড়াশোনা করতেছো এখন বর্তমানে, সব কিছু মুখস্থ করতে চাচ্ছ, বাট আসলে আলটিমেটলি এগুলো লাগে না, না একাডেমিকে লাগে, না মেডিকেল অ্যাডমিশনে লাগে, না ভার্সিটি অ্যাডমিশনে লাগে। সো একটা উদাহরণ দিই, তোমাদের বুঝিয়ে দিই। যেমন তোমরা বায়োলজির সেকেন্ড পেপারের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা পড়ছো না, দেখবা যে তোমাদের মধ্যে অনেকেই এখন সবগুলা
প্রাণীর সাইন্টিফিক নেম মুখস্থ করতেছো, পাশাপাশি আমার কোন পর্বে কয়টা করে প্রাণী আছে, কোন পর্বের শ্রেণী বিভাগগুলো কী কী সব মুখস্থ করতে। আবার আলটিমেটলি এসব লাগে না। ইভেন এমন মানুষও দেখছি আমি যারা এই পর্বের আবিষ্কারককে সেগুলো মুখস্থ করতেছে, বাট আলটিমেটলি এগুলো না আসে একাডেমিকে, না আসে অ্যাডমিশনে। সো এর জন্য আমাদেরকে একটু এরামার্কিং করে পড়তে হবে। যেমন আমি আগে থেকে বলে দিচ্ছি, তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক খুলবা তাহলে দেখবা যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট অংশ হলো আমার বই চ্যাপ্টারের শুরু থেকে নন কর্ডেড পর্বের বৈশিষ্ট্যগুলো পর্যন্ত। অ্যান্ড এখানের মধ্যে কি গুরুত্বপূর্ণ, আমার যেগুলো কিওয়ার্ড আছে, অর্থাৎ যেই পর্বের বৈশিষ্ট্যগুলো অন্য পর্বের বৈশিষ্ট্যের সাথে মিলে না। যেমন তোমার হলো কি বলে শিখাকোষ কার থাকে, এই যেটা যেমন একটা কিওয়ার্ড, শিখাকোষ শুধুমাত্র প্লাটিহেলমিনথেসের আছে, আর কারো নাই। সো এটা হলো একটা কিওয়ার্ড। এরকম যতগুলো কিওয়ার্ড আছে এগুলো থেকে আমার বিগত বছরের প্রশ্ন আসছে। সাইন্টিফিক নেম মুখস্থ রাখতে হবে এই চ্যাপ্টারে, কিন্তু যেগুলো আমার মোস্ট কমন, যেগুলো আমরা চিনি, যেমন বাঘ বলো বা ডলফিন বলো বা চিংড়ি বলো, এগুলো আমরা নাম জানি, এগুলো আমরা চিনি, বা কবুতর বলো, এগুলো সাইন্টিফিক নেম মুখস্থ করতে হয়। পাশাপাশি যেগুলো মানুষের রোগ রিলেটেড, যেমন রক্তকৃমি, চোখ কৃমি, এই সকল সাইন্টিফিক নেম পড়া লাগে। যদি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখো তাহলে দেখবা যে এগুলো টাইপেরই সাইন্টিফিক নেম আসছে, এগুলোর বাইরে কোনো সাইন্টিফিক নেম আসে নাই। সো তুমি যদি আমার এই বায়োলজি এরামার্কিং কোর্সে PR10 কুপন ইউজ করো তাহলে তুমি 765 টাকায় পাবা। আর এখানে আমি যতটুকু দাগায় দাগায় পড়াইছি ততটুকু যদি তোমার পড়ো তাহলে তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন বোথ কভার হবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও আমি সেম কাজই করছি, হাজারি স্যারের বই ধরে ধরে পড়াই দিছি যে আমাদের হাজারি স্যারের বই কোন কোন ইনফোগুলো পড়তে হবে, কোন কোন ইনফো বাদ দিতে হবে। আর সাথে হলো আমি হাজারি স্যারের বই কী কী বোঝা লাগবে MCQ পড়ার জন্য সেই সকল জিনিসও আমি বলে দিছি। সো এই কোর্সে যদি তুমি এনরোল করো, এখানে কিন্তু AMC 300 এই কুপনটা যদি ইউজ করো তাহলে তুমি এই কোর্সটা পাবা হলো 900 টাকা। আর এই দুইটা কোর্সেই যেহেতু আমার অনুশীলনী সব থেকে গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এখানে আমার অনুশীলনী এক্সাম ব্যাচও অ্যাড করে দেওয়া আছে। ঠিক আছে? সো যদি তুমি ভালো করতে চাও অবশ্যই অবশ্যই আমার এরামার্কিং কোর্সে ভর্তি হতে পারো। আর আমি একটা ডেমো ক্লাস যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবা যে তোমার এটা কত এফেক্টিভ অ্যান্ড তুমি কোন ভুল পথে যাচ্ছিলে। ঠিক আছে? এখন আমরা 4 নাম্বার পয়েন্টে আসি, অর্থাৎ 3 নাম্বার সাবজেক্ট ফিজিক্সের ক্ষেত্রে। মেডিকেল ভর্তি পরীক্ষার ফিজিক্স আসলে একটা স্ক্যাম। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এটা আবার কেমন ধরনের কথা, মেডি ফিজিক্স কেন একটা স্ক্যাম? দেখো, তুমি যখন ভার্সিটি অ্যাডমিশনের দেখবা, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, তখন দেখবা যে বায়োলজি ওখানেও সব কিছুই আমার হলো ইনফরমেটিভ MCQ আসে। কেমিস্ট্রির ক্ষেত্রেও আমার একাডেমিক বলো বা অ্যাডমিশন বলো, দুই জায়গা থেকেই থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ MCQ বেশি আসে। HSC-তে সিকিউতে আমার কিছু ম্যাথ অ্যান্সার করা লাগে, আর ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা টোটালি আলাদা। ইঞ্জিনিয়ারিং রিটেন প্রিপারেশনেও আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ জিনিসপাতি বেশি পালা লাগে, ম্যাথ আসে বাট ওটা তুলনামূলক কম। অর্থাৎ যদি আমার 60% থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ জিনিসপাতি আসে, 40% আসে ম্যাথ। সো দেখা যায় যে এই দুইটা জিনিস সাবজেক্ট আসলে সব কিছুর সাথেই মিলে যায়। অর্থাৎ তুমি যদি ভালোভাবে একাডেমিকের জন্য পড়ো তাহলে তোমার মেডিকেল অ্যাডমিশনও কভার হয়, আবার সাথে যদি তুমি একটু অ্যাডভান্স হও, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও মোটামুটি হয়ে যায়। কিন্তু মেডিকেল ফিজিক্স এমন একটা সাবজেক্ট, তুমি যদি কোয়েশ্চেন খুলে দেখো তাহলে দেখবা যে এটা টোটালি একটা থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ MCQ আসে। কেন আসে আমি নিজেও জানি না, বাট এখানে টোটালি থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ MCQ আসে। তোমার কেমিস্ট্রিতে টোটাল আমার আসে 2টা ম্যাথ, ফিজিক্সেও আমার আসে 2টা ম্যাথ যদি টিপিক্যাল কোয়েশ্চেন হয়। আর এইগুলো কিন্তু আসলে টোটালি আমার অনুশীলনী থেকেই ডিরেক্ট ম্যাথগুলো তুলে দেয়। ফিজিক্স কেন স্ক্যাম বলতেছি, কারণ ফিজিক্সের থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ MCQ আসে। বাংলাদেশের বাদ বাকি যতগুলো ভর্তি পরীক্ষা আছে, রাবি, জাবি, চবি, যতগুলো ভর্তি পরীক্ষা আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সবগুলাতে দেখবা যে আমার আসে হলো ম্যাথ। ইভেন HSC-তেও যখন আমরা MCQ অ্যান্সার করবো তখন দেখবা যে ফিজিক্স থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে ম্যাথ, কিন্তু মেডিকেল ফিজিক্সে ম্যাথের পরিমাণ খুবই কম, বেশিরভাগই থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ। সো এটার জন্য ভাইয়া কী করতে হবে? এটার জন্য আমাদেরকে নর্মালি যেভাবে আমরা একাডেমিকের জন্য ফিজিক্সের প্রিপারেশন নিই সেভাবে প্রিপারেশন নিব। পাশাপাশি আমাদেরকে একটা এক্সট্রা কাজ করতে হবে, কারণ যেহেতু আমার একাডেমিকেও আমার ম্যাথ আসতেছে, অন্যান্য অ্যাডমিশন টেস্টেও ম্যাথ আসতেছে, খালি মেডিকেল ফিজিক্সে আসতেছে আমার থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ MCQ, অর্থাৎ কিছু মুখস্থ বিদ্যার আর কিছু অল্প বোঝার অর্থাৎ কথার প্রশ্ন। তাহলে আমার কী করতে হবে? আমাদেরকে ইসাক স্যারের বই অথবা তমন স্যারের দাগানো বইটা ভালোভাবে পড়তে হবে, তাইলেই মোর দেন এনাফ। অর্থাৎ তুমি একাডেমিকের জন্য যেভাবে ফিজিক্স পড়তেছো সেভাবেই পড়ো, সাথে এক্সট্রা করে শুধুমাত্র মেইন বইটা দাগানো বইটা পড়বা। অ্যান্ড এই মেইন দাগানো বইও কিন্তু আমাদের এই এরামার্কিং কোর্সে দাগায় আছে। অ্যান্ড আমি কিন্তু এগুলো নিজে নিজে দাগাইছি যে আমার ইসাক স্যারের বইয়ে কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে, সুন্দর মতন দাগানো আছে। সো দাগানো বইটা ফলো করলেই মোর দেন এনাফ। ঠিক আছে? আর এই যে কেমিস্ট্রির ম্যাথ এবং ফিজিক্সের ম্যাথ নিয়ে তোমার হয়তো একটু মাথায় ঘুরপাক খাচ্ছে বা এগুলো আবার কেমন ধরনের ম্যাথ আসে, সবগুলা আসে আমার হাতে কলমে ম্যাথ, যেগুলো তুমি হাতে কলমে পারবা। যদি হাতে কলম বাদেও যদি একটা
ম্যাথ আসে সেগুলো আসবে মুখস্থ বিদ্যার ম্যাথ, অর্থাৎ তুমি হাতে কলমে পারবে না, বাট ওটা অনুশীলনী থেকে আসবে, তোমাকে মুখস্থ দেখাইতে হবে। ইভেন তোমার এখানেও যে আমি 4টা ম্যাথের কথা বললাম না, ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা, এই 4টাই প্রশ্ন আসবে অনুশীলনী থেকে। গত বছর অর্থাৎ এইচএসসি 25 যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, তাদের বেলা যে কয়টা ম্যাথ আসছিল ডিরেক্ট অনুশীলনী থেকে তুলে দিছিল। সো অনুশীলনী যদি ভালোভাবে করো অ্যান্ড ওই ম্যাথগুলো যদি হাতে কলমে ভালোভাবে করো, তাহলে আলটিমেটলি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার ম্যাথগুলো পারবা। এবার আমরা আসি হলো ইংলিশ জিকের ক্ষেত্রে। এটা হলো একটু মজার টপিক। কথা হচ্ছে, আমি যদি এখন ধরো যে তোমাকে আমি প্রতিদিন পিটাই, তাও তুমি জীবনে ইংলিশ জিকে পড়বা না, এটা স্বাভাবিক। সবার এত পিনিকও থাকে না, যারা একটু অ্যাডভান্স, যেমন আমি নিজে পড়ছিলাম, আমার ভাই আনাস ফেরদৌস পড়ছিল, তারা পড়বে, বাট অ্যাভারেজ স্টুডেন্টরা এটা আসলে টোটালি স্কিপ করবে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা সবাই পাবো কত, 3.5 মাস। এই 3.5 মাস সময় তুমি ইংরেজিকে আসলে কুলাইতে পারবা না। সো আপাতত আমি তোমাদের বেশি প্রেশার দিব না, শুধুমাত্র ছোট্ট একটা অ্যাডভাইস দিব। তোমার যদি এখন জিকে পড়ার ইচ্ছা হয়, নাও হয়, তাও সমস্যা নেই, আমি জিকে পড়তে বলবো না, আমি 4 মাস পর পড়তে বলবো, তখন আমি আলাদা একটা ভিডিও দিব। বাট আপাতত আমি শুধুমাত্র ইংলিশের 3টা টপিক শেষ করতে বলবো, কারণ তুমি বসে বসে 3-4 ঘন্টা রিলসে তো দেখো, রিলস না দেখে একটু ইংলিশগুলো দেখলাম, কি দেখবা সেটা হলো, একটা হলো পার্টস অফ স্পিচ, সিনোনিম অ্যান্টোনিম এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই 3টা টপিক যদি তুমি শেষ করো, তাহলে তোমার মেডি ইংলিশের প্রায় বলা চলে যে 40% প্রিপারেশনই শেষ তোমার, ঠিক আছে? কারণ এই 3টা টপিক থেকে আমার মেডিকেল ইংলিশের 40% এমসিকিউ আসে। সো এই জন্য এই 3টা টপিক আপাতত অল্প অল্প করে একটু দেখে নাও। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া কোন বই আমরা দেখবো? তোমরা চাইলে যে কোনো বইই দেখতে পারো, যে কোনো বই থেকেই এই 3টা টপিক একটু ভালোভাবে যদি মুখস্থ করে ফেলো বা বুঝে বুঝে পড়ো, তাহলে এনাফ। বাট আমার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করো, তাহলে আমি এই যে কিউএনএ পাবলিকেশনের মেডিকেল অ্যানালাইসিস মেগা বুকের জিকেটা সাজেস্ট করবো, কারণ এখানে আসলে খুব সুন্দরভাবে সাজায় গোছানো এবং কম্প্যাক্ট আকারে দেওয়া আছে, রুলসও যেমন সুন্দরভাবে দেওয়া আছে, পাশাপাশি বিগত বছর প্রশ্নগুলো দেওয়া আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আমি যেগুলো বললাম এগুলো একটু ভালোভাবে ফলো করার চেষ্টা করবা, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা এমন কম্পিটিটিভ একটা এক্সাম, এটা বাংলাদেশে যতগুলো অ্যাডমিশন টেস্ট হয় তার মধ্যে সবার প্রথমে হয়, অ্যান্ড এই অ্যাডমিশন টেস্টে সব থেকে বেশি মানুষজন বসে। বাংলাদেশে অন্য কোনো ভর্তি পরীক্ষাতে এত বেশি মানুষজন বসে না, প্রায় 1,20,000 মানুষজন বসে। আর সাথে এটা তুমি সময় পাবা এইচএসসির পর টোটাল 3.5 মাস, অর্থাৎ যতগুলো পাবলিক অ্যাডমিশন এক্সাম আছে তার মধ্যে সবার শুরুতে আমার হবে মেডিকেল ভর্তি পরীক্ষা। চান্স পাওয়ার রেট কত? 0.05%। না পাওয়ার পসিবিলিটি ক্লোজ টু 100, অর্থাৎ 99.95% পসিবিলিটি আছে যে তুমি চান্স পাবা না। সো এই জন্য এখন থেকে একটু একাডেমিক পড়ার পাশাপাশি আমি যেগুলো বললাম এগুলো ফলো করবা, তোমার একাডেমিকও যেমন ভালো হবে, পাশাপাশি অ্যাডমিশনও কভার হবে। আর এনএ মার্কিং কোর্সে আমি যতটুকু পড়াচ্ছি ততটুকু যদি তুমি ফলো করো, একাডেমিক প্লাস অ্যাডমিশন বোথ কভার হবে, ঠিক আছে? সেই ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ফেসবুক আইডি আছে SM আরাফাত ফেরদৌস, চাইলে সেখানে ফলো করতে পারো। আর আমাদের যে গ্রুপ আছে হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপ, এখানেও অ্যাড হতে পারো। আসসালামু আলাইকুম।